খুব কমন একটা প্রশ্ন থাকে যে পর্যায় সারণীতে মৌলদের অবস্থান নির্ণয়। কিছু মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া থাকে, সেখান থেকে বলা হয় মৌলদের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। সেক্ষেত্রে দু ধরনের পর্যায় সারণীর অবস্থানই নির্ণয় করতে দেওয়া হয়। এক হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণী, দুই হচ্ছে দীর্ঘ পর্যায় সারণী। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে মৌলদের অবস্থান নির্ণয় করতে হয়। ধরো যে কোনো মৌল একটা এ মৌল, তার পারমাণবিক সংখ্যা বলে দিয়েছে 9। ওকে, তো এই মৌলটা পর্যায় সারণীর কোন পর্যায়ে কোন শ্রেণীতে অবস্থিত সেটি নির্ণয় করতে হবে। তো এটা নির্ণয় করার জন্য আমাদের যেটা প্রথম কাজ হচ্ছে সেটা হচ্ছে মৌলটার ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে তোমরা জানো যে প্রথম কক্ষটা হচ্ছে কে, তারপর এল, তারপর এম, এন, এইভাবে হয়। তো কে কক্ষে সবচেয়ে বেশি 2টো ইলেকট্রন থাকতে পারে, এল কক্ষে সবচেয়ে বেশি 8টা ইলেকট্রন থাকতে পারে এবং এম কক্ষে 18টি ইলেকট্রন থাকতে পারে। তো এখানে দেখো পারমাণবিক সংখ্যা 9 মানে হলো এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 9। তো ইলেকট্রন সংখ্যা 9 হলে কে কক্ষে 2টো ইলেকট্রন থাকছে আর বাকি যে 7টা ইলেকট্রন সেটা এল কক্ষে থাকছে। তাহলে এই ইলেকট্রন বিন্যাস দেখেই কিন্তু আমরা এই মৌলটা পর্যায় সারণীর কোন শ্রেণীতে এবং কোন পর্যায়ে অবস্থিত সেটা বলে দিতে পারবো। এখানে দেখো নিয়মটা হচ্ছে এরকম যে যেহেতু এটা যতগুলো কক্ষে এর ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকবে সেই কক্ষের সংখ্যাটা হচ্ছে তার পর্যায় সংখ্যা এবং লাস্ট কক্ষে যতগুলো ইলেকট্রন থাকে সেটি হচ্ছে তার শ্রেণী সংখ্যা। দেখো এই মৌলটির পর্যায় হচ্ছে 2, যেহেতু এখানে দেখো দুটি কক্ষে কে আর এল দুটো কক্ষের ইলেকট্রনগুলো আছে, তাই পর্যায় সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ এটি দ্বিতীয় পর্যায়ে অবস্থিত। এবং দেখো এখানে শেষ কক্ষে 7টে ইলেকট্রন আছে, তাহলে এর শ্রেণী সংখ্যা হচ্ছে 7। এই যে শ্রেণী সংখ্যা 7 বলছি, এটি হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণী অনুযায়ী বা মেন্ডেলিভে যেটা আধুনিক সংশোধিত পর্যায় সারণী সেই অনুযায়ী এর শ্রেণী সংখ্যা হচ্ছে 7। ঠিক আছে, কিন্তু যদি দীর্ঘ পর্যায় সারণীতে এর অবস্থান বলে তাহলে দীর্ঘ পর্যায় সারণীতে অবস্থান বের করতে গেলে এখানে দেখো 7 যে লাস্ট কক্ষের ইলেকট্রন সংখ্যা তার সাথে 10 যোগ করতে হবে, অর্থাৎ হলো 17। অর্থাৎ দীর্ঘ পর্যায় সারণীতে এটি 17 নম্বর শ্রেণীতে অবস্থিত। এইভাবে কোনো মৌলের পর্যায় এবং শ্রেণী নির্ণয় করতে হয়। এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে লাস্ট কক্ষের ইলেকট্রনের সংখ্যা যদি 1 অথবা 2 হয় তাহলে কিন্তু মৌলটি শ্রেণী সংখ্যা 1 এবং 2 হবে। সেটা মেন্ডেলিভের পর্যায় সারণীতে যা হবে দীর্ঘ পর্যায় সারণীতে একই হবে। কিন্তু যদি 2-এর বেশি সংখ্যক ইলেকট্রন এখানে থাকে তখন সেক্ষেত্রেই কিন্তু আমরা 10 যোগ করে তার পর্যায় সারণী শ্রেণীর সংখ্যাটা বের করব দীর্ঘ পর্যায় সারণীর ক্ষেত্রে। যেমন ধরো যদি আমরা একটা অন্য মৌল নিই, যে কোনো ধরো একটা সি মৌল আছে যার পর্যায় পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 12। সি একটা মৌল যার পারমাণবিক ক্রমাঙ্ক 12, তাহলে এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, দেখো কে, এল, এম তিনটে কক্ষ হচ্ছে। এখানে প্রথম কক্ষে 2টো ইলেকট্রন রইল, তারপরের কক্ষে 8টা ইলেকট্রন থাকতে পারে, অর্থাৎ 8 আর 2 10 হয়ে গেল, আর 2টো ইলেকট্রন পড়ে রইল, সেটা এম কক্ষে আছে। তাহলে এই মৌলটার ক্ষেত্রে দেখো এর প্রথম কক্ষে 2টো, পরের কক্ষে 8টা, তারপরে 2টো ইলেকট্রন পড়ে আছে, সেটা এম কক্ষে আছে। তাহলে এক্ষেত্রে এর পর্যায়ের সংখ্যা, যেহেতু 3টে কক্ষে ইলেকট্রনগুলো বিন্যস্ত, তাই এর পর্যায় সংখ্যা হবে 3। দেখো তাহলে সি মৌলটার পর্যায় সংখ্যা হচ্ছে 3, যেহেতু এখানে 3টি পর্যায়ে ইলেকট্রনগুলো বিন্যস্ত আছে, তাহলে অর্থাৎ এটি তৃতীয় পর্যায়ে অবস্থিত। যখন কিন্তু পরীক্ষায় অ্যান্সার লিখতে হয় তখন কিন্তু পর্যায় লেখার সময় আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এইভাবে বানান করে কিন্তু পর্যায়গুলোকে লিখব। আর শ্রেণী লেখার সময় আমরা রোমান হরফে শ্রেণীগুলো লিখব। মেন্ডেলিভের পর্যায় সারণীতে শ্রেণী লেখার সময় রোমান হরফে লিখতে হয়, আর দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণী লেখার সময় এভাবে সংখ্যাতে লিখতে হয়।
ঠিক আছে। তো এখানে দেখো এর শেষ কক্ষে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2, তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে এটি 2 নম্বর শ্রেণীতে অবস্থিত, আবার দীর্ঘ পর্যায় সারণীরও কিন্তু এটি 2 নম্বর শ্রেণীতেই অবস্থিত হবে। কিন্তু যদি শেষ কক্ষের ইলেকট্রনের সংখ্যা 2-এর বেশি হয়, অর্থাৎ এখানে যদি 3 থাকতো, তাহলে কিন্তু দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যাটা তখন 3-এর সাথে 10 যোগ হতো, অর্থাৎ 13 নম্বর শ্রেণীতে এটি অবস্থিত হতো। ওকে, বুঝতে পেরেছ? 1 এবং 2 যদি লাস্ট কক্ষের ইলেকট্রন হয়, সেক্ষেত্রে মৌলগুলো 1 নম্বর এবং 2 নম্বর শ্রেণীতেই অবস্থিত হবে। কিন্তু 2-এর বেশি যদি হয়, তখন তার সাথে দীর্ঘ পর্যায় সারণীর ক্ষেত্রে তার সাথে 10 যোগ করে তার শ্রেণীর সংখ্যাটা নির্ণয় করতে হবে। এটি হচ্ছে পর্যায় সারণীতে কোনো মৌলদের অবস্থান নির্ণয়ের ফর্মুলা। এটা মনে রাখবে। ক্লাস 10-এর যে কোনো পরীক্ষা বা মাধ্যমিকের প্রশ্নতে তোমরা এই ধরনের একটা প্রশ্ন কিন্তু পর্যায় সারণী থেকে অবশ্যই দেখতে পাবে। তো এখানে দেখো এই প্রশ্নটা অন্যগুলো থেকে একটু আলাদা। এখানে দেখো ABC 3টি মৌলের পরমাণু ক্রমাঙ্ক Z-1, Z এবং Z+1 এইভাবে দেওয়া আছে। এদের মধ্যে B হচ্ছে একটা দ্বিতীয় পর্যায়ের নিষ্ক্রিয় মৌল। তাহলে পর্যায় সারণীতে A এবং C এর অবস্থান নির্ণয় করতে হবে। দেখো যদি নাম্বার দেওয়া থাকতো, সংখ্যা দেওয়া থাকলে তাদের কিভাবে ইলেকট্রন বিন্যাস করে তাদের পর্যায় এবং শ্রেণী কিভাবে বের করতে হয় সেটা আমি আগে বললাম। কিন্তু এখানে দেখো কোনো নাম্বার দেওয়া নেই, তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে এদের পর্যায় এবং শ্রেণী বের করব সেটা এখন বলবো। এবং দেখবে যে এর সাথে রিলেটেড কিছু প্রশ্ন থাকে, শুধুমাত্র অবস্থান নির্ণয় করাই কিন্তু থাকে না। তার সাথে দেখো যেমন বলেছে এ এবং সি এর মধ্যে কোনটি ধাতু কোনটি অধাতু বের করতে হবে, এদের যোজ্যতা কত, এদের মধ্যে কোনটি সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। তো এই প্রশ্নগুলোর উত্তর করতে গেলে আগে এরা পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থিত সেটা আমাদের ঠিকভাবে জানতে হবে। জানার পরে আমরা এই প্রশ্নগুলোর উত্তর বের করতে পারবো। তাহলে দেখো এখানে কিভাবে এগুলো করব। এখানে দেখো একটা ইনফরমেশন দেওয়া হয়েছে, বি হচ্ছে দ্বিতীয় পর্যায়ের একটা নিষ্ক্রিয় মৌল। তোমরা জানো যে নিষ্ক্রিয় মৌল মানে সেটা মেন্ডেলিভের পর্যায় সারণীর 0 শ্রেণীতে অবস্থিত এবং দীর্ঘ পর্যায় সারণীর 18 নম্বর শ্রেণীতে অবস্থিত। তাহলে বি দেখো 18 নম্বর শ্রেণীতে অবস্থিত আমরা পেয়ে গেলাম। তাহলে সেখান থেকে যদি এর অবস্থান নির্ণয় করতে হয়, দেখো জেড মানে হচ্ছে 18, ঠিক আছে, ধরে নিই যদি আমরা, তাহলে তার থেকে 1 কম, তাহলে 17। বি মৌলটা এ মৌলটা তাহলে 17 নম্বর শ্রেণীতে অবস্থিত হচ্ছে, যেহেতু এটা Z-1 হয়েছে। এবং 17 নম্বর দীর্ঘ পর্যায় সারণী 17 নম্বর শ্রেণী মানেই হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণী 7 নম্বর 7B-তে অবস্থিত হবে। তাহলে এখান থেকে দেখো বি যেহেতু দ্বিতীয় পর্যায়ের, তাহলে এ মৌলটাও দ্বিতীয় পর্যায়েতেই থাকছে। তাহলে এখান থেকে আমরা এ মৌলটার অবস্থান পেয়ে গেলাম যে এ মৌলটি দ্বিতীয় পর্যায়ের B শ্রেণী বা 17 নম্বর শ্রেণীতে অবস্থিত। এবার দেখো সি মৌলটার অবস্থান বলেছে, সি মৌলটা বলছে Z+1, তাহলে এটা যদি 18 হয় তাহলে এর ক্ষেত্রে দেখো তার পরের একটা ঘর পরে অবস্থিত হচ্ছে, তার মানে এ তখন তৃতীয় পর্যায়ের প্রথম শ্রেণীতে চলে আসছে। এটা বিটা দ্বিতীয় পর্যায়ে ছিল, সেখান থেকে আরও এক ঘর পর সে আছে, সি মৌলটা আছে, তাহলে সি তৃতীয় পর্যায়ে চলে আসছে, তৃতীয় পর্যায়ের প্রথম শ্রেণীতে অবস্থিত। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম সি মৌলটি তৃতীয় পর্যায়ে 1A শ্রেণী বা 1 নম্বর শ্রেণীতে অবস্থিত।
ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা জানতে পারলাম যে বি মৌলটা 7বিতে অবস্থিত এবং এ মৌলটা 1A শ্রেণীতে অবস্থিত। তাহলে যখনই আমরা এদের অবস্থানটা জেনে ফেললাম, তাহলে তারপরে প্রশ্নগুলোর অ্যান্সার করা আমাদের পক্ষে অনেক সহজ। দেখো বলছে এ এবং সি এর মধ্যে কোনটি ধাতু এবং কোনটি অধাতু। দেখো আমরা জানি যে যারা 1 নম্বর এবং 2 নম্বর শ্রেণীতে থাকে তারা হচ্ছে ধাতু, তাদের ধাতব ধর্মটা বেশি, আর 6, 7-এ যারা থাকে তাদের অধাতব ধর্মটা বেশি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে এ মৌলটা হচ্ছে অধাতু, যেহেতু এটা 7 নম্বর শ্রেণীতে অবস্থিত। এ মৌলটা হচ্ছে অধাতু এবং সি মৌলটা হচ্ছে ধাতু, যেহেতু সি মৌলটা 1 নম্বর শ্রেণীতে অবস্থিত। তাহলে এখান থেকে আমরা পেলাম, এটা হলো প্রথম প্রশ্নের অ্যান্সার, এটা 2 নম্বর প্রশ্নের অ্যান্সার। দেখো এ হচ্ছে অধাতু আর সি মৌলটা হচ্ছে ধাতু। এখানে একটা জিনিস খেয়াল রাখবে যে আমরা যদি পর্যায় শ্রেণী জানতে পারি তাহলে সেই মৌলটা কি মৌল সেটাও আমরা এখান থেকে জেনে ফেলছি, কিন্তু যখন এখানে অ্যান্সারগুলো লিখব, যেহেতু প্রশ্নে আমাকে এ বি সি দিয়ে কোশ্চেনটা করা হয়েছে, আমি কিন্তু অ্যান্সার সবসময় এ বি সি দিয়েই লিখব। আমি কিন্তু এখানে কখনোই মৌলগুলোর নাম বা তাদের চিহ্ন ব্যবহার করব না। আমি বুঝতে পারছি ধরো 11 কারো পারমাণবিক সংখ্যা বলে দিয়েছে, তাহলে 11 মানে আমি জানি যে সেটা সোডিয়াম মৌল, কিন্তু আমাকে যদি এবিসি দিয়ে প্রশ্নটা দেওয়া হয় আমি কিন্তু এবিসি দিয়েই অ্যান্সারটা করব, সেখানে কিন্তু আমি সোডিয়াম কথাটা উল্লেখ করব না। ওকে, এবার বলছে দেখো এদের যোজ্যতা কত। দেখো পর্যায় সারণীতে তাদের অবস্থান জানলে সেখান থেকে আমরা তাদের যোজ্যতা বের করতে পারি। এ মৌলটা দেখো 7 নম্বর শ্রেণীতে অবস্থিত। 7 নম্বর শ্রেণীতে যদি কোনো মৌল অবস্থান করে তার অষ্টক পূর্তির জন্য, অর্থাৎ 8টা করে ইলেকট্রনের, শেষ কক্ষে 8টা ইলেকট্রন দিয়ে পূর্ণ করার জন্য তার আর একটা ইলেকট্রনের প্রয়োজন হয়, অর্থাৎ সে কারোর থেকে একটা ইলেকট্রন সবসময় গ্রহণ করতে চাইবে। তাই এ মৌলটার যোজ্যতা হবে 1। আবার সি মৌলটা দেখো 1A শ্রেণীতে অবস্থিত, অর্থাৎ এর একটা ইলেকট্রন বেশি আছে, অষ্টক পূর্তি হওয়ার পর একটা ইলেকট্রনের বেশি আছে, তাই এরও এ চাইবে এই একটা ইলেকট্রন কাউকে দিয়ে দিতে, সেজন্য সি মৌলটারও যোজ্যতা কিন্তু হচ্ছে 1। তাহলে 3 নম্বর যে কোশ্চেনটা, এ এবং সি এদের উভয়েরই যোজ্যতা হচ্ছে 1। ওকে, পর্যায় সারণীতে মৌলদের অবস্থান জানলে আমরা সেখান থেকে তাদের যোজ্যতা বের করতে পারি। এদের পরের প্রশ্ন বলছে এদের মধ্যে কোনটি সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। আমরা জানি যে 7B শ্রেণীতে যারা অবস্থিত তাদের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সবচেয়ে বেশি। তাহলে 7Bতে দেখো এখানে এ আর সি এর মধ্যে এ হচ্ছে 7Bতে অবস্থিত, তাহলে এ মৌলটির তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে বেশি। তাহলে 4 নম্বর যে প্রশ্নটা তার উত্তর হচ্ছে এ মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে এইভাবে দেখো যদি আমরা মৌলটার অবস্থান জানতে পারি তাহলে কিন্তু তার সাথে রিলেটেড প্রশ্নগুলোর উত্তরও আমরা খুব সহজে বের করতে পারবো। আচ্ছা, যোজ্যতা কথাটা যখন এলো আমি একটু যোজ্যতা সম্পর্কে আলোচনা করে দিই। দেখো এটা হচ্ছে একটা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর। তো এখানে দেখো 1 থেকে 18টা পর্যন্ত শ্রেণী আছে। তো এখান থেকে আমি বলবো যে কোন শ্রেণীতে অবস্থিত হলে তার যোজ্যতা কত হবে। ভালো করে দেখো, যারা 1 নম্বর শ্রেণীতে অবস্থিত যে সমস্ত মৌল আছে তাদের যোজ্যতা হচ্ছে 1। 2 নম্বর শ্রেণীতে যারা অবস্থিত তাদের যোজ্যতা হবে 2। এরপর দেখো 13 নম্বর শ্রেণীতে যারা অবস্থিত, আমাদের মাধ্যমিক পর্যন্ত সিলেবাসে এরপরে মিনিমাম 30 পর্যন্ত মৌলদের যোজ্যতা জানলেই আমাদের চলবে, তার বেশি জানার প্রয়োজন নেই। তো 13 নম্বর শ্রেণীতে যারা অবস্থিত দেখো তাদের ক্ষেত্রে তারা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণীর 3 নম্বর শ্রেণীতে অবস্থিত, তো তাদের যোজ্যতা হচ্ছে 3। 4 নম্বর শ্রেণীতে যারা অবস্থিত তাদের যোজ্যতা হবে 4। 5 নম্বর শ্রেণীতে যারা অবস্থিত সেক্ষেত্রে দেখো এদের ক্ষেত্রে অষ্টক পূর্তি করার জন্য মানে লাস্ট কক্ষে এরা সবাই চায় যে তাদের
নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে। তো নিষ্ক্রিয় গ্যাসের লাস্ট কক্ষে দেখবে সবসময় 8টা করে ইলেকট্রন দিয়ে পূর্ণ থাকে। তো এরা সবসময় চায় এদের লাস্ট কক্ষে 8টা ইলেকট্রন দিয়ে পূর্ণ করতে। তো 8টা ইলেকট্রন পূর্ণ করার জন্য তারা কারোর থেকে দরকার মতো ইলেকট্রন নেয় বা কাউকে দরকার মতো ইলেকট্রন দিয়ে দেয়। তো যতগুলো ইলেকট্রন তারা গ্রহণ বা বর্জন করছে সেই সংখ্যাটাই হচ্ছে তার যোজ্যতা। দেখো 5 নম্বর শ্রেণীতে যারা অবস্থিত তাদের ক্ষেত্রে দু ধরনের যোজ্যতা দেখা যায়। তাদের যোজ্যতা 5ও হতে পারে, আবার কখনো 3ও হতে পারে। মানে অষ্টক পূর্তি করার জন্য এর আর 3টে ইলেকট্রনের প্রয়োজন হয়, তাই এর ক্ষেত্রে যোজ্যতা 3ও হতে পারে, আবার অনেক ক্ষেত্রে এদের যোজ্যতা 5ও হয়। অক্সিজেন যেমন ধরো, এরা 16 নম্বর শ্রেণীতে যারা অবস্থিত তারা মেন্ডেলিভের পর্যায় সারণী 6 নম্বর শ্রেণীতে অবস্থিত। তাহলে এদের ক্ষেত্রে দেখো অষ্টক পূর্তি করার জন্য আর 2টো ইলেকট্রনের প্রয়োজন হয়। তো এজন্য এই শ্রেণীর মৌলগুলোর যোজ্যতা হচ্ছে 2। কোনো বিশেষ বিশেষ ক্ষেত্রে এদের 6 পর্যন্ত যোজ্যতা হতেও কিন্তু দেখা গেছে। সালফারের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই। আর 17 নম্বর শ্রেণী অর্থাৎ মেন্ডেলিভের পর্যায় সারণী 7 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো অবস্থিত তাদের দেখো বাইরের কক্ষে দেখবে 7টা করে ইলেকট্রন থাকে। তো তারা অষ্টক পূর্তির জন্য আর একটা ইলেকট্রন গ্রহণ করবে। তো একটা ইলেকট্রন গ্রহণ করবে বলে এদের ক্ষেত্রে এই মৌলগুলোর যোজ্যতা হবে সবসময় 1। আর 18 নম্বর শ্রেণীতে যারা অবস্থিত তাদের ক্ষেত্রে দেখো অষ্টক পূর্তি হয়েই আছে, তাদের বাইরের কক্ষে 8টা করে ইলেকট্রন দিয়েই পূর্ণ থাকে। তাই এরা কারোর থেকে কোনো ইলেকট্রন গ্রহণও করে না, বর্জনও করে না। তাই এদের ক্ষেত্রে যোজ্যতা হচ্ছে 0। এরা কোনো রকম রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এক্ষেত্রে বলে রাখি যে কোনো পরমাণু বা মৌল রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার কারণই হচ্ছে সে কারোর থেকে ইলেকট্রন গ্রহণ করতে চায় বা কাউকে ইলেকট্রন দান করতে চায়। ইলেকট্রন গ্রহণ বর্জন করার জন্যই তারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এবং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি তাদের কাছাকাছি যে নিষ্ক্রিয় মৌলগুলো আছে তাদের মতো ইলেকট্রন বিন্যাস তারা লাভ করতে চায়। তাহলে যোজ্যতাগুলো আমি বলে দিলাম, তোমরা এগুলো মনে রেখো। এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্নে থাকে যে পর্যায় সারণীর অবস্থান জানলে সেখান থেকে যোজ্যতা কিভাবে বের করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে, বন্ধুদের সাথে শেয়ার করো। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর কী ধরনের ভিডিও পেলে তোমাদের উপকার হবে সেটা আমাকে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই। নমস্কার।